মানুষের মনকে কি সত্যি নিয়ন্ত্রণ করা সম্ভব? বিজ্ঞানের একটি শাখা বলে হ্যাঁ, সম্ভব। কিন্তু মনে রেখো, আজ আমরা মানুষের অবচেতন মনের যে 13টি গোপন সাইকোলজিক্যাল নিয়ম নিয়ে কথা বলতে চলেছি। এই জ্ঞান যতটা শক্তিশালী, ঠিক ততটাই বিপজ্জনক। যদি তুমি এই নিয়মগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারো, তবে যে কোনো পরিস্থিতিতে মানুষের আচরণ, তাদের সিদ্ধান্ত এবং তাদের চিন্তা ভাবনাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। কিন্তু এর অপব্যবহার কারোর জীবন ধ্বংসও করে দিতে পারে। দেখো, অনেস্টলি একটা কথা বলছি, এই 13টা গোপন সাইকোলজিক্যাল প্রিন্সিপালের মধ্যে 11 নম্বর প্রিন্সিপালটা আমার সবচেয়ে পছন্দের। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের পর্বে আমরা মানুষের স্বভাবের সেই অন্ধকার এবং গভীর দিকটাকে নিয়ে আলোচনা করব। আজকের পর্বটা একটু বড় হতে চলেছে। আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব, খুব মন দিয়ে এই পর্বটা শোনাও। একদম অন্যরকম এবং দারুণ হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। মানুষের মনের একটি সহজাত প্রবৃত্তি হলো সে কখনো সরাসরি আদেশ বা হুকুম পছন্দ করে না। যখনই কেউ আমাদের সরাসরি বলে এই কাজটা এখনই করো, তখনই আমাদের মস্তিষ্কের অবচেতন স্তরে একটা হালকা প্রতিরোধ বা বিরোধের জন্ম নেয়। আমাদের ইগো বা অহংকার জেগে ওঠে এবং মনে প্রশ্ন জাগে, আমাকে কেন এটা বলা হচ্ছে? আমি কেন ওর কথা শুনব? মানুষের মন স্বভাবগতভাবেই স্বাধীন থাকতে চায়। সে অনুভব করতে চায় যে তার জীবনের সমস্ত সিদ্ধান্ত তার নিজের। আর এখানেই কাজ করে রিভার্স সাইকোলজির প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় কৌশল, ইলিউশন অফ চয়েস বা পছন্দের বিভ্রম। ইলিউশন অফ চয়েসের মূল অর্থ হল সামনের মানুষকে এমন একটা অনুভূতি দেওয়া যে সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজের, অথচ তার সেই সিদ্ধান্তের দিক বা রাস্তাটা তুমি আগেই প্ল্যান করে রেখেছ। ধরে নাও, তুমি কাউকে বললে আজকে তোমাকে এই ফাইলটা রেডি করতেই হবে। খুব স্বাভাবিকভাবেই সামনের মানুষটা হয়তো কোনো অজুহাত দেবে, কাজটা এড়ানোর চেষ্টা করবে বা পরে করবে বলে রেখে দেবে। কিন্তু যদি তুমি একই কথা একটু ঘুরিয়ে বলো, তুমি এই ফাইলটা এখনই রেডি করতে চাও নাকি লাঞ্চের পরে করতে কমফোর্টেবল ফিল করবে? এবার লক্ষ্য করো, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। সামনের মানুষটি কিন্তু এবার কাজটা করা বা না করার কথা ভাববে না। তার মস্তিষ্ক ভাবতে শুরু করবে সে কাজটা কখন করবে, এখন নাকি লাঞ্চের পর। সে ভাববে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নিজের হাতেই রয়েছে। অথচ আসল সত্য হলো দুটো বিকল্পই তোমার দেখানো পথেই যাচ্ছে। কাজটা কিন্তু আলটিমেটলি হচ্ছেই। একজন মা যদি তার সন্তানকে বলে যাও পড়াশোনা করো, সন্তান হয়তো বলতে পারে, ধুর এখন ভালো লাগছে না, পরে পড়ব। কিন্তু মা যদি একটু বুদ্ধি খাটিয়ে বলেন তুমি আগে অঙ্ক করবে নাকি বিজ্ঞানের চ্যাপ্টারটা শেষ করবে, তখন সেই বাচ্চার মন পড়াশোনা থেকে বাঁচার উপায় না খুঁজে কোন সাবজেক্ট আগে পড়বে সেই সিদ্ধান্ত নিতে ব্যস্ত হয়ে পড়বে। সাইকোলজির ভাষায় একেই বলে মানুষের অটোনমি বা স্বাধীনতার চাহিদা পূরণ করে তাকে প্রভাবিত করা। মানব মনের আরও একটি অদ্ভুত এবং প্রাচীন স্বভাব আছে। যে জিনিস খুব সহজে হাতের কাছে পাওয়া যায় তার মূল্য আমাদের কাছে মুহূর্তের মধ্যে কমে যায়। কিন্তু যে জিনিসের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়, যা আমাদের থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, সেটি হঠাৎ করে আমাদের কাছে চরম আকর্ষণীয় হয়ে ওঠে। হিউম্যান সাইকোলজিতে একে বলা হয় ফরবিডেন ফ্রুট এফেক্ট বা নিষিদ্ধ ফলের প্রভাব। মানব ইতিহাসের সবচেয়ে পুরনো গল্পটা মনে করে দেখো, অ্যাডাম আর ইভের গল্প। ইডেন গার্ডেন বা স্বর্গে তাদের সব কিছু উপভোগ করার অনুমতি ছিল, কেবল একটি নির্দিষ্ট গাছের ফল খাওয়া ছাড়া। মাত্র একটি নিষেধাজ্ঞা ছিল। আর মানুষের মন সেই নিষিদ্ধ ফলটির প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হলো। আজকের আধুনিক মার্কেটিং দুনিয়া এবং বড় বড় কর্পোরেট ব্র্যান্ডগুলো এই মনস্তত্ত্বকে খুব নিখুঁতভাবে ব্যবহার করে। যখন কোনো ব্র্যান্ড তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন লেখে লিমিটেড এডিশন, অনলি ফর মেম্বার্স, এক্সক্লুসিভ অ্যাক্সেস, অনলি 50 পিসেস অ্যাভেলেবল,
তখন তারা মূলত আমাদের মস্তিষ্কে একটা সংকেত পাঠায়, এই জিনিসটা সবার জন্য নয়, এটা দুর্লভ, এটা এক্সক্লুসিভ। আর তখনই একটা সাধারণ জিনিসও আমাদের চোখে অসাধারণ হয়ে ওঠে। একে বলা হয় স্কেরসিটি প্রিন্সিপাল বা ঘাটতির নীতি। যখন মানুষের মনে হয় যে তার কোনো কিছু পাওয়ার স্বাধীনতা সীমিত হয়ে যাচ্ছে, তখন তার মস্তিষ্ক ওটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। সাইকোলজিতে একে সাইকোলজিক্যাল রিঅ্যাকটেন্স বলা হয়। আমাদের অবচেতন মন বলতে শুরু করে, যেহেতু আমাকে ওই জিনিসটা থেকে দূরে রাখা হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওখানে বিশেষ কিছু আছে। আর এই ভাবনাই আমাদের ইচ্ছাকে তীব্র থেকে তীব্রতর করে তোলে। বহু মানুষ মনে করে যে কোনো আলোচনা বা লড়াইয়ে জিততে হলে সব সময় গায়ের জোর দেখাতে হয়, গলার আওয়াজ উঁচুতে রাখতে হয়। কিন্তু সত্যিটা হলো, জয় সবসময় আক্রমণাত্মক আচরণে আসে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত কৌশল হলো এক কদম পিছনে হটে যাওয়া। আপাত দৃষ্টিতে এটাকে হার মনে হতে পারে, কিন্তু অনেক সময় এই একটা পদক্ষেপই ভবিষ্যতের একটা বিশাল জয়ের রাস্তা তৈরি করে দেয়। একে বলে স্ট্র্যাটেজিক স্যারেন্ডার বা বুদ্ধিদীপ্ত আত্মসমর্পণ। যখন দুজন মানুষের মধ্যে কোনো বিষয় নিয়ে তীব্র তর্ক বিতর্ক হয়, তখন তুমি যদি সরাসরি সামনের মানুষটার ভুল ধরতে যাও, তবে তর্ক আরও বেড়ে যাবে। মানুষের আওয়াজ চড়তে থাকবে, আবেগ জড়িয়ে পড়বে, আর ধীরে ধীরে সেই আলোচনা যুক্তির গণ্ডি পেরিয়ে অহংকারের লড়াইয়ের রূপ নেবে। তখন দুজনেরই মূল লক্ষ্য সত্যকে খোঁজা থাকে না, বরং যে কোনো মূল্যে জেতা হয়ে দাঁড়ায়। কিন্তু কল্পনা করো, সেই উত্তপ্ত তর্কের মাঝখানে তুমি হঠাৎ একদম শান্ত হয়ে বললে, হতে পারে তুমি ঠিকই বলছো, আমারও হয়তো বুঝতে ভুল হয়েছে। এই একটি মাত্র বাক্য তর্কের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। সামনের মানুষটা যে নিজেকে বাঁচানোর জন্য মনে মনে একটা বিশাল প্রতিরক্ষার দেওয়াল খাড়া করেছিল, সে হঠাৎ স্তব্ধ হয়ে যাবে। তার জেতার বা লড়াই করার তাগিদ 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, এবং ম্যাজিকের মতো সে নিজেই এবার শান্ত হয়ে নিজের যুক্তিগুলো নিয়ে নতুন করে ভাবা শুরু করবে। অনেক সময় সে নিজেই বলে উঠবে, না মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি, তোমার পয়েন্টটাও ফেলে দেওয়ার মতো নয়। সাইকোলজি বলে, সরাসরি বিরোধিতার মুখোমুখি হলে মানুষের মস্তিষ্ক ডিফেন্সিভ মোডে চলে যায়। সে তখন অন্য কারো কথা শোনে না। কিন্তু যখনই তুমি বিরোধিতা বন্ধ করে দাও, তার মন শান্ত হয় এবং সে নতুন চিন্তাভাবনা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মনে করা হয় যে বেশি কথা বলা, দ্রুত উত্তর দেওয়া বা সব সময় স্মার্টলি কথা বলাই হলো প্রভাবশালী ব্যক্তিত্বের লক্ষণ। কিন্তু হিউম্যান সাইকোলজি সম্পূর্ণ অন্য কথা বলে। কখনো কখনো জীবনের সবচেয়ে শক্তিশালী শব্দগুলো সেটাই হয় যা মুখে বলাই হয়নি। নীরবতা বা স্তব্ধতা কেবল শব্দের অনুপস্থিতি নয়, এইটা একটা অত্যন্ত মারাত্মক মনস্তাত্ত্বিক অস্ত্র। যারা অভিজ্ঞ নেগোশিয়েটর বা লিডার হন, তারা এই পাওয়ার অফ সাইলেন্সকে খুব চতুরতার সাথে ব্যবহার করেন। কারণ নীরবতা সামনের মানুষের ওপর একটা অদৃশ্য মানসিক চাপ সৃষ্টি করে। ধরে নাও তুমি কোনো ইন্টারভিউ দিতে গেছো বা কারোর সাথে কোনো ব্যবসায়িক চুক্তি নিয়ে কথা বলছো। সামনের ব্যক্তি তোমাকে একটা কঠিন প্রশ্ন করলো, তুমি তার খুব সুন্দর একটা উত্তর দিলে, কিন্তু উত্তর দেওয়ার পর ওদিকের মানুষটা কোনো মন্তব্য করলো না। সে কোনো অভিব্যক্তি না দেখি জাস্ট চুপচাপ তোমার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের এই নিস্তব্ধতা তোমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলে দেবে। তোমার অবচেতন মন ভাবতে শুরু করবে, আমার উত্তরটা কি ভুল হলো, আমি কি কিছু কম বললাম? আর এই মানসিক চাপ আর অস্বস্তি সহ্য করতে না পেরে সেই নীরবতা ভাঙার জন্য তুমি নিজেই আবার কথা বলা শুরু করে দেবে। আর তখনই তুমি নিজের অজান্তেই এমন কিছু অতিরিক্ত তথ্য বা নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলবে যা তোমার বলা উচিত ছিল না। মানুষের মস্তিষ্ক শূন্যতা বা খালি জায়গা পছন্দ করে না। কথাবার্তার মাঝখানে নীরবতা এলে মস্তিষ্ক সেটাকে একটা অসম্পূর্ণ পরিস্থিতি মনে করে এবং যে কোনো উপায় সেই খালি জায়গাটা পূরণ করতে চায়। যে ব্যক্তি নীরবতার ক্ষমতা বোঝে, সে আলোচনার লাগাম সব সময় নিজের হাতে রাখতে পারে।
প্রত্যেক মানুষের মনের গভীরে একটা তীব্র গোপন আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে নিজের সম্পর্কে ভালো অনুভব করার। আমরা সবাই চাই সমাজ আমাদের গুরুত্ব দিক, আমাদের প্রশংসা করুক এবং আমাদের একটা বিশেষ মানুষ হিসেবে গণ্য করুক। মানব মনের এই দুর্বলতাকে কাজে লাগানোর অন্যতম সেরা সাইকোলজিক্যাল তত্ত্ব হল মিরর অফ নার্সিসিজম বা আত্মমুগ্ধতার আয়না। এর মূল অর্থ হল কোনো ব্যক্তিকে তার নিজের সবচেয়ে সেরা বা আদর্শ রূপটা আয়নার মতন দেখানো। প্রতিটি মানুষ নিজের মনের ভিতরে নিজের একটা গল্প বা পরিচয় বানিয়ে বাঁচে। কেউ ভাবে সে খুব সৎ, কেউ ভাবে সে খুব পরিশ্রমী, আবার কেউ নিজেকে ভীষণ দায়িত্বশীল মনে করে। যখন বাইরের কোনো মানুষ তার সেই পরিচয়টাকে স্বীকৃতি দেয়, তখন সে নিজের অজান্তেই সেই পরিচয়ের মর্যাদা রাখার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে। তুমি যদি তোমার অফিসের কোনো কর্মচারীকে বা তোমার কোনো বন্ধুকে একবার বলো, আমি জানি তুমি ভীষণ রেসপন্সিবল, পারফেক্ট একজন মানুষ, তাই এই প্রজেক্টের দায়িত্বটা তোমায় দিচ্ছি, এই কথাটা শোনার সাথে সাথে তার মনের ভিতরে নিজের একটা চমৎকার ছবি তৈরি হয়ে যায়। আর তারপর সে অবচেতনভাবেই সেই দায়িত্বশীল ইমেজটাকে ধরে রাখার জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করবে। সে সময় মতো কাজ শেষ করবে, নিখুঁত হওয়ার চেষ্টা করবে, কারণ সে কোনোভাবেই নিজের চোখে বা তোমার চোখে নিজের ওই সুন্দর ইমেজটাকে ভেঙে যেতে দিতে চায় না। তবে মনে রাখতে হবে, এই প্রশংসা যেন ভেতর থেকে আসে এবং স্বাভাবিক মনে হয়। মিথ্যে বা অতিরিক্ত চাটুকারিতা কিন্তু মানুষ ধরে ফেলতে পারে। মানুষের ভিতরে এমন একটা চালিকা শক্তি লুকিয়ে আছে যা অনেক সময় যুক্তির চেয়েও দ্রুত কাজ করে। তা হলো মানুষের অহংকার বা ইগো। নিজের যোগ্যতা প্রমাণ করার ইচ্ছে আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে, আর এই মনস্তত্ত্বের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ইগো চ্যালেঞ্জ টেকনিক। এই কৌশলের মূল ভিত্তি অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত কার্যকরী। তুমি যদি সরাসরি কাউকে কোনো কাজ করতে অনুরোধ করো, সে হয়তো গুরুত্ব দেবে না, কিন্তু যদি তুমি তার যোগ্যতার ওপর একটা হালকা প্রশ্ন চিহ্ন বা সন্দেহ ছুড়ে দাও, তবে তার ভেতরের অহংকার এক মুহূর্তে সক্রিয় হয়ে উঠবে। ধরে নাও, তুমি কাউকে বললে, এই কাজটা বেশ কঠিন, আমার মনে হয় না এটা তোমার দ্বারা সম্ভব হবে, বা এই প্রজেক্টটা সামলানো বোধহয় তোমার ক্ষমতার বাইরে। এই বাক্যটা শোনার সাথে সাথে তার অবচেতন মনে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে। আমাকে এত দুর্বল ভাবা হচ্ছে কেন? আমি কেন পারবো না? এবার তার মূল লক্ষ্য শুধুমাত্র কাজটা করা থাকবে না, বরং তোমাকে ভুল প্রমাণ করা এবং নিজের ক্ষমতাকে জাহির করা হয়ে দাঁড়াবে। ক্রীড়া জগতে বা কর্পোরেট লাইফে বড় বড় মেন্টররা এই টেকনিক ব্যবহার করেন। যখন একজন খেলোয়াড় বা কর্মী ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চায়, তখন তার মেন্টর তার ক্ষমতার ওপর একটা মৃদু চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা তার ভিতরের সুপ্ত শক্তিকে আবার জাগিয়ে তোলে। তবে এই টেকনিক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা জরুরি, কারণ অতিরিক্ত নেতিবাচক চ্যালেঞ্জ মানুষকে হতাশ করে দিতে পারে। আমরা আধুনিক যুগের মানুষরা মনে করি আমাদের সামনে যত বেশি অপশন বা বিকল্প থাকবে, আমরা তত বেশি স্বাধীন এবং খুশি হব, সিদ্ধান্ত নেওয়া তত সহজ হবে। কিন্তু সাইকোলজির বাস্তব সত্য এর ঠিক উল্টো। অতিরিক্ত অপশন মানুষের মনে আনন্দ নয়, বরং গভীর বিভ্রান্তি এবং ভয়ের জন্ম দেয়। একেই বলে অ্যাংজাইটি অফ ফ্রিডম বা স্বাধীনতার উদ্বেগ, যা বিজ্ঞানসম্মতভাবে চয়েস ওভারলোড নামে পরিচিত। যখন আমাদের সামনে প্রচুর বিকল্প চলে আসে, আমাদের মস্তিষ্ক প্যারালাইসিস মোড বা জ্যাম হয়ে যায়। আমরা ভাবতে শুরু করি, কোনটা রেখে কোনটা নেব, যদি ভুলটা বেছে নিই, যদি অন্য অপশনটা এর চেয়ে ভালো হয়। আর এই অতিরিক্ত তুলনামূলক চিন্তার কারণে মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে, আর সিদ্ধান্ত নেওয়ার পরও মনে এক ধরনের অসন্তুষ্টি থেকে যায়। তুমি যদি কোনো রেস্টুরেন্টে যাও এবং তাদের মেনু কার্ডে যদি মাত্র 5 থেকে 6টা ডিশ থাকে, তুমি খুব দ্রুত নিজের পছন্দের খাবার অর্ডার করে দিতে পারবে। কিন্তু যদি সেই মেনু কার্ডে 50 থেকে 60টা আইটেম থাকে, তুমি পাতা উল্টোতে উল্টোতে ক্লান্ত হয়ে পড়বে। অর্ডার করার পরেও তোমার মনে হবে, ইস, ওই অন্য খাবারটা অর্ডার করলে বোধহয় বেশি ভালো হতো। এই কারণেই আজকের দিনে অনেক সফল বিজনেস বা আধুনিক রেস্টুরেন্ট তাদের ক্যাটালগ বা মেনু খুব লিমিটেড রাখে। মানুষকে প্রভাবিত করার সেরা উপায় হলো তাদের সামনে 1000টা অপশন না রেখে বিকল্পগুলোকে মাত্র 2টো বা 3টের মধ্যে সীমিত রেখে দেওয়া। স্পষ্ট দিশা মানুষের মনকে শান্ত রাখে।
আমাদের সমাজ আমাদের সবসময় শেখায় সবসময় শক্তিশালী, আত্মবিশ্বাসী, সব জানতা হয়ে থাকতে। কিন্তু ক্ষমতার আসল খেলায় এই ধারণা সবসময় কাজ নাও করতে পারে। যে ব্যক্তি নিজেকে সবসময় খুব শক্তিশালী বা অতিরিক্ত চালাক হিসেবে জাহির করে, সে আসলে চারপাশের মানুষকে সতর্ক করে দেয়। মানুষ তার সামনে এলে নিজেদের গুটিয়ে নেয়, নিজেদের আসল চিন্তা এবং পরিকল্পনা লুকিয়ে ফেলে। আর এখানেই জন্ম নেয় ফলস উইকনেস স্ট্র্যাটেজি বা ছদ্ম দুর্বলতার কৌশল। এই ফলস উইকনেস স্ট্র্যাটেজির অর্থ হল জেনে শুনে নিজেকে কিছুটা কম বিপজ্জনক, সাধারণ বা একটু কম বুদ্ধিমান হিসেবে তুলে ধরা, যাতে সামনের মানুষটা তোমাকে কোনো হুমকি বা থ্রেট না ভেবে তোমার সামনে সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যায়। যখন তুমি কোনো আলোচনায় বা ব্যবসায়িক মিটিংয়ে নিজেকে একটু সাধারণ এবং সরল হিসেবে উপস্থাপন করবে, তখন উল্টো দিকের মানুষটার মনের ভেতর থেকে সমস্ত ডিফেন্স বা সুরক্ষার দেওয়াল নিচে নেমে যাবে। সে ভাববে, আরে এই মানুষটা তো খুব সাধারণ, একে সহজেই ডমিনেট করা যায়। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে সে নিজের অজান্তেই তার আসল সিক্রেট বা তার প্ল্যানিং এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমার সামনে শেয়ার করে ফেলবে। নিজের আসল শক্তি বা বুদ্ধিকে আড়ালে রাখাও এক ধরনের মস্ত বড় রণকৌশল। আমরা প্রায়ই শুনি যে কাউকে মোটিভেট করতে হলে সবসময় পজিটিভ কথা বলতে হবে, তাকে বলতে হবে তুমি সেরা, তুমি সব পারো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা কাজ করে ঠিকই, কিন্তু সাইকোলজি বলে মানুষের ভেতরের আসল আগুনটা অনেক সময় প্রশংসা থেকে নয়, বরং একটুখানি গঠনমূলক সংশয় বা সন্দেহ থেকে জ্বলে ওঠে। একে বলা হয় কনস্ট্রাকটিভ পেসিমিজম। এর অর্থ হলো এমন এক ধরনের সন্দেহ প্রকাশ করা যা সামনের মানুষকে হতাশ বা নিরাশ করবে না, বরং তার ভেতরের জেদকে উস্কে দেবে নিজেকে প্রমাণ করার জন্য। কল্পনা করো, তোমার টিমের কেউ একটা কঠিন কাজ নিয়ে খুব ভয় পাচ্ছে। তুমি তাকে বললে, আমার মনে হয় এই কাজটা এই মুহূর্তে আমাদের রিসোর্সের বাইরে, এটা বোধহয় আমরা করতে পারবো না। এই বাক্যটা শোনার পর যারা দুর্বল মানসিকতার তারা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু যারা লড়াকু তারা এটাকে একটা মিশন হিসেবে নেবে। তাদের মনে হবে, কিভাবে বললো পারবো না, আমি করেই দেখাবো। আর সেই মুহূর্তেই তাদের ভেতরে এক অভূতপূর্ব শক্তি জন্ম নেবে। তারা সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করবে তোমাকে ভুল প্রমাণ করার জন্য। তবে এই কৌশলের মূল চাবিকাঠি হলো ব্যালেন্স বা ভারসাম্য। এর মধ্যে যেন কোনো ব্যক্তিগত অপমান না থাকে, এটা যেন কেবল কাজের চ্যালেঞ্জ হিসেবেই উপস্থাপিত হয়। মানুষের মনের একটা অত্যন্ত চমৎকার রহস্য হলো, লোকেরা বাইরের কোনো মানুষের দেওয়া উপদেশ বা আইডিয়া সহজে মন থেকে মেনে নিতে চায় না। কিন্তু সেই মানুষগুলোই যদি অনুভব করে যে এই আইডিয়াটা বা এই চিন্তাটা তাদের নিজেদের মস্তিষ্ক থেকে বের হয়েছে, তবে তারা সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে এবং তা বাস্তবায়িত করার জন্য জান লড়িয়ে দেয়। এই মনস্তাত্ত্বিক সত্যকে বলা হয় ইমপ্ল্যান্টেড আইডিয়া বা মনের ভেতর ধারণার বীজ রোপণ করা। মানুষ তার নিজস্ব চিন্তার স্বাধীনতাকে সব সময় বেশি মূল্য দেয়। তুমি যখন কাউকে সরাসরি বলবে তোমার এই ব্যবসাটা করা উচিত বা তোমার এই ভুলটা শুধরে নেওয়া উচিত, তখন তার অহংকার মাঝখানে চলে আসবে। সে ভাববে, ও আমাকে জ্ঞান দেওয়ার কে? কিন্তু যদি তুমি সরাসরি উপদেশ না দিয়ে তার সামনে একটা সঠিক এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন রাখো, আচ্ছা তোমার কি মনে হয় না যদি আমরা এই কাজটা এই পদ্ধতিতে করি তবে লাভ বেশি হতে পারে? তোমার কি মনে হয়? এবার সিনারিওটা দেখো, তুমি কিন্তু তাকে কোনো আদেশ দিলে না, তুমি তাকে একটা প্রশ্ন করলে। প্রশ্নটা তার মস্তিষ্কের নিউরনগুলোকে সক্রিয় করে তুলবে। সেই যখন এই বিষয় ভাববে এবং একটা সিদ্ধান্তে পৌঁছাবে, তখন তার অবচেতন মন ভাববে, আরে এই চমৎকার আইডিয়াটা তো আমি বের করলাম। যেহেতু সে ভাবছে আইডিয়াটা তার নিজের, তাই সে অত্যন্ত দায়িত্বের সাথে সেই কাজটা করবে। একজন মহান লিডার বা ইনফ্লুয়েন্সার সরাসরি উত্তর চাপিয়ে দেয় না, তারা সঠিক প্রশ্ন করে মানুষের মনের ভেতর আইডিয়া বুনে দেয়। এবার আসা যাক এই এপিসোডের আমার সবচেয়ে প্রিয় চ্যাপ্টারে। আমাদের মস্তিষ্ক কোনো জিনিসের মূল্য বা গুরুত্বকে এককভাবে
বা নিরপেক্ষভাবে বুঝতে পারে না। আমাদের চোখ এবং মন সব সময় আশেপাশের পরিবেশ বা অন্যান্য কোনো জিনিসের সাথে তুলনা করে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেয়। একেই হিউম্যান সাইকোলজিতে বলা হয় কন্ট্রাস্ট প্রিন্সিপাল বা বৈসাদৃশ্যের নীতি। এর অর্থ হলো কোনো জিনিসকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা যাতে তার আগে বা পরে আসা অন্য কোনো জিনিসের কারণে এই জিনিসটির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। তুমি একটা কাপড়ের দোকানে গেলে, দোকানদার প্রথমে তোমাকে একটা অত্যন্ত দামি এবং এক্সক্লুসিভ শেরওয়ানি বা স্যুট দেখালো, যার দাম 15,000 টাকা। তুমি সেটা দেখে ভাবলে, বাপরে বড্ড দামি। ঠিক তার পরপরই দোকানদার তোমাকে 3,000 টাকার একটা সাধারণ ব্লেজার দেখালো। এবার ম্যাজিকটা দেখো, এই 3,000 টাকাটা তোমার কাছে হঠাৎ করেই অত্যন্ত সস্তা এবং রিজনেবল মনে হতে শুরু করবে। অথচ তুমি যদি দোকানে ঢুকেই প্রথমে 3,000 টাকার ওই ব্লেজারটা দেখতে, তবে হয়তো ওটাকেও তোমার দামি মনে হতে পারত। ব্যবসায়িক আলোচনা বা নেগোসিয়েশনের ক্ষেত্রে এই কৌশল প্রচুর ব্যবহৃত হয়। অভিজ্ঞ ব্যক্তিরা প্রথমে একটা বিশাল দাবি বা অবাস্তব প্রস্তাব সামনে রাখেন। সামনের মানুষ যখন ওটা শুনে আঁতকে ওঠে এবং রিজেক্ট করে দেয়, তখন তারা আস্তে আস্তে তাদের আসল এবং ছোট প্রস্তাবে নেমে আসেন। আর সামনের মানুষ তখন ওটাকে একটা বিশাল ছাড় বা সুযোগ মনে করে লুফে নেয়। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, সব কাজে অলরাউন্ডার হও, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও এবং নিজের যোগ্যতা প্রমাণ করো। হ্যাঁ, স্কিল বাড়ানো অবশ্যই দরকার, কিন্তু বাস্তব দুনিয়ার ক্ষমতার খেলায় নিজেকে সব বিষয় সব জানতা বা সব কাজের কাজী হিসেবে তুলে ধরার একটা মস্ত বড় খেসারত আছে। সাইকোলজি বলে, যে মানুষটি অফিসের বা পরিবারের সব কাজ খুব নিখুঁতভাবে এবং হাসি মুখে করে দেয়, আশেপাশের সমস্ত মানুষ ধরে নেয় ও তো সব পারে, ওর কোনো অসুবিধা হয় না, ওকেই কাজটা দাও। এর ফলে ধীরে ধীরে সমস্ত ছোট বড় কাজের অতিরিক্ত বোঝা সেই একটা মানুষের কাঁধেই এসে পড়ে, যার শেষ পরিণতি হয় তীব্র মানসিক চাপ, ক্লান্তি এবং নিজের জন্য সময়ের অভাব। আর এই পরিস্থিতি থেকে বাঁচার সাইকোলজিক্যাল কৌশল হলো কন্ট্রোলড ইনকম্পিটেন্স বা নিয়ন্ত্রিত অযোগ্যতা। এর অর্থ হলো জেনে শুনে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু কম পারদর্শী বা অসমর্থ হিসেবে দেখানো। সব বিষয় মাথা না গলিয়ে সব কাজ একাই না করে কিছু ক্ষেত্রে খুব ভদ্রভাবে বলো, এই টেকনিক্যাল কাজটা আমি ঠিক ভালো বুঝি না, আমার চেয়ে ওই ছেলেটি অথবা ওই মেয়েটি এই কাজটা অনেক বেশি নিখুঁত করতে পারবে। সামনের মানুষটা অন্যজনকে দায়িত্বটা দেবে। কন্ট্রোলড ইনকম্পিটেন্সের মানে এই নয় যে তুমি অলস বা অযোগ্য। এর মানে হলো তুমি তোমার সময়, শক্তি এবং ফোকাসকে বাঁচানোর জন্য অত্যন্ত বুদ্ধিদীপ্ত উপায়ে দায়িত্ব বন্টন করছো। বুদ্ধিমত্তা শুধু সব কাজ করার মধ্যে থাকে না, বুদ্ধিমত্তা এতেও থাকে যে কোন কাজটা তোমার করার যোগ্য আর কোনটা অন্যকে করতে দেওয়া উচিত। মানব আচরণের সবচেয়ে নির্মম এবং বাস্তব সত্যটি এবার মন দিয়ে শোনো। যে জিনিস, যে মানুষ বা যে সুযোগ আমাদের জন্য 24 ঘন্টা হাতের কাছে উপলব্ধ বা অ্যাভেলেবল থাকে, আমাদের মন খুব দ্রুত তার গুরুত্ব কমিয়ে দেয়। মানুষের উপস্থিতি যখন একটা অভ্যাসে পরিণত হয়, তখন মানুষ তাকে গ্র্যান্টেড বা সাধারণ মনে করতে শুরু করে। আর এই মনস্তত্ত্বকেই নিয়ন্ত্রণ করার শেষ এবং অত্যন্ত কার্যকর নিয়মটি হলো স্ট্র্যাটেজিক উইথড্রল বা কৌশলগত দূরত্ব তৈরি করা। এর মানে হলো সঠিক সময় নিজের উপস্থিতি কিছুটা সীমিত করে নেওয়া বা এক পা পিছনে সরে যাওয়া। যখন তুমি অনুভব করবে যে কোনো সম্পর্কে, কোনো ক্ষেত্রে বা কোনো সামাজিক সার্কেলে তোমার উপস্থিতির সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন সেখানে নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও। তুমি যখন হঠাৎ একটু দূরত্ব তৈরি করবে, তখন চারপাশের মানুষ আচমকা তোমার অভাবটা টের পাবে। তারা বুঝতে পারবে যে তোমার থাকাটা তাদের জীবনের জন্য কতটা সহজ এবং গুরুত্বপূর্ণ ছিল। ঠিক যেমনটা বড় বড় ই-কমার্স ওয়েবসাইট বা ফ্যাশন ব্র্যান্ডগুলো করে থাকে। তারা কোনো প্রোডাক্টের স্টক সবসময় ফুল রাখে না, তারা তৈরি করে কৃত্রিম স্কেয়ারসিটি বা অভাব।
মানুষ যখনই শোনে অনলি লিমিটেড স্টক লেফট বা সেল এন্ডস টুনাইট, তখন মানুষের অবচেতন মনে হারানোর ভয় বা ফোমো, ফিয়ার অফ মিসিং আউট কাজ করে এবং তারা দ্রুত সেটির মূল্য দেয়। নিজের আত্মসম্মান এবং গুরুত্ব বজায় রাখার জন্য জীবনের কিছু কিছু মোড়ে দাঁড়িয়ে নিজেকে একটু গুটিয়ে নেওয়া বা এক পা পিছনে সরে আসা অত্যন্ত প্রয়োজনীয়। আজ আমরা মানুষের অবচেতন মনের যে 13টা গভীর নিয়মের কথা জানলাম, এগুলো আমাদের জীবনের চারপাশের মানুষকে বুঝতে সাহায্য করবে। তবে মনে রেখো, প্রভাব খাটানো বা কাউকে ঠকানো বা ম্যানিপুলেট করার মধ্যে একটা সূক্ষ্ম সুতোর ব্যবধান আছে। এই সাইকোলজিক্যাল নলেজ আসল উদ্দেশ্য কাউকে ক্ষতি করা বা কারো উপর জোর খাটানো নয়, বরং মানুষের জটিল স্বভাবকে চেনা, নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজেকে একজন ম্যাচিওর মানুষ হিসেবে গড়ে তোলা। কারণ দিন শেষে সততা এবং পারস্পরিক বিশ্বাসই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এতক্ষণ ধরে আমাদের সাথে এই পর্বটা শোনার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। হিউম্যান সাইকোলজি, মাইন্ড গেমস, পাওয়ার ডায়নামিক্স এবং সেলফ ইমপ্রুভমেন্টের এমন সব রোমাঞ্চকর আর গভীর ইনসাইটস যদি তুমি আরও জানতে চাও, তবে আমাদের সবার চ্যানেল স্বপ্নের শুরু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সাথে। যদি আমাদের এই ইনিশিয়েটিভস তোমার ভালো লেগে থাকে তাহলে জয়েন করতে পারো আমাদের চ্যানেল অথবা মেম্বার হতে পারো খুবই অল্প অর্থের বিনিময়ে। আজকের পর্ব এই অবধি, দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই নিজের খেয়াল রেখো।